আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার এই ভিডিও আজ আমি যখন রেকর্ড করছি সেই সময় পর্যন্ত খবর হলো যে এনসিপির নেতারা, শীর্ষস্থানীয় নেতারা, তারা হবিগঞ্জ শহরে ঢুকতে পারছেন না। তারা হবিগঞ্জ ঢোকার আগেই হবিগঞ্জেরই মিরপুর এলাকায় তাদের গাড়ি বহরকে পুলিশ আটকে দিয়েছে এবং আটকে দেওয়ার পর তারা ওখানেই রাস্তার উপর বসে পড়েছেন নাহিদ ইসলামের নেতৃত্বে শীর্ষস্থানীয় নেতারা। এর মধ্যে বৃষ্টি হয়েছে, তারা বসে থেকেছেন। তারাও ভেতরে ঢুকবেন, পুলিশের ভেতরে ঢুকতে দেবে না, এরকম একটা পরিস্থিতি। প্রশ্ন হলো, দেশে এখন রাজনৈতিক পরিস্থিতি কি এমন হয়েছে যে একটা জাতীয় সংসদে তৃতীয় বৃহত্তম দলের নেতাদের এরকম রাজপথে বসে পড়ার মতো, অথবা কোথাও একটা শহরে তারা ঢুকবে, সেই শহরে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, এমন একটা পরিস্থিতি কি উদ্ভব হওয়ার কথা? কেন এমন ঘটনাটা ঘটল? আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। ঘটনাটা আপনারা জানেন যে গতকালকে যেটা হয়েছিল মঙ্গলবার দিন, তারা সেখানে তাদের যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রা উপলক্ষে তারা হবিগঞ্জে গিয়েছিল আজকে, ওই গতকালকে। সেখানে তারা মিটিং করেছে। মিটিং করার পর তারা যখন ফিরে আসবে, সার্কিট হাউসে যাবে, তখন তাদের গাড়ির উপর বেপরোয়া হামলা হয়েছে এবং সেই হামলাগুলোর ভিডিও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। একাধিক ভিডিও আমারও চোখে পড়েছে, আমার ধারণা আপনারাও দেখেছেন। সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে তারা এনসিপির যারা নাকি লোকজন যারা আছে তাদেরকে বেধড়ক পিটাচ্ছে, লাঠি দিয়ে পিটাচ্ছে, রড দিয়ে পিটাচ্ছে। এনসিপির লোকজন যে গাড়িতে করে এসেছিল সেই গাড়ির ড্রাইভারকে পিটাচ্ছে। পরে দেখলাম যে সার্জিস আলমের হাতে ব্যান্ডেজ, তাকেও পিটানো হয়েছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো কেন ঘটল? ওখানকার যিনি আপনার ছাত্রদলের যিনি লিডার আছেন, তারা বলছেন যে তারা সেখানে এমন অশালীন কথাবার্তা বলেছে এবং খুবই আপত্তিকর কথাবার্তা বলেছেন ওই জনসভায় এনসিপির নেতারা, বিশেষ করে পাটোয়ারি সাহেব, যে কারণে বিক্ষুব্ধ ছাত্র জনতায় নাকি এই কাজটা করেছে। আর এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই কাজটা করেছে ছাত্র দলের লোকজন। তো ছাত্র দলই করুক আর বিক্ষুব্ধ জনতাই করুক, আমার প্রশ্নটা হলো, কেউ যদি কোনো জায়গায় কিছু কথা বলে, আমি জানি, আমি মানিও এটা, যে এনসিপির নেতাদের কথাবার্তা অশালীন অনেকেরই, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের কথা তো অশালীন বটেই। উনি যেন প্রভোকেটিং ওয়েতে কথাবার্তা বলেন, উনি প্রভোক করেন যে আমাকে মারো মারো। উনি যখন রাজনৈতিক কথাবার্তা বলেন, প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলেন, তখন যেন মনে হয় কি যে উনি আমন্ত্রণ করছেন যে তারপরেও তোমরা আমাকে মারছো না কেন, আমাকে অ্যাটাক করো। তো এই ধরনের কথাবার্তা উনি বলেন, বহুদিন ধরেই বলেন, এবং এইভাবে বলে বলে ওনার বেশ জনপ্রিয়তাও হয়েছে, এটাও সত্য। অনেকে ওনাকে পছন্দও করেন এই সমস্ত উত্তেজক কথাবার্তা বলার জন্যই। তো সেটা হতেই পারে, এটা যার যার স্ট্র্যাটেজি, যার যার পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি তাকে পছন্দ করতে পারেন, নাও পছন্দ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কথাবার্তাকে পছন্দ করি না। তো নাই হতে পারে। আবার আমার ঘরের মধ্যে আমার ছেলে, ছোট ছেলে, আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, সে আবার নাসিরউদ্দিন পাটোয়ারিকে খুব পছন্দ করে, করতেই পারে। কেন পছন্দ করে তাকে আমি জিজ্ঞাসা করিনি, তার কাছে ভালো লাগে, সে উনি পছন্দ করে। আমি পছন্দ করি না তাদের কথাবার্তাগুলো। তো এটিরও গণতন্ত্র যে একজনের পছন্দ হবে, একজনের পছন্দ হবে না। কিন্তু সে যত খারাপ কথাই বলুক, আপনি তার গায়ে হাত তুলবেন কেন ভাই? আমার প্রশ্নটা এখানেই।
যদি আপনি মনে করেন যে তার কথায় আপনার নেতাকে অপমান করা হয়েছে, তার কথায় আপনি নিজের মানহানি হয়েছে, আপনি নিজে হয়তো অপমানিত হয়েছেন, আপনি তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারেন। দেশে তো আইন আছে, আপনার আইনের কাছে যান। কিন্তু আপনি তো আইনটাকে নিজের হাতে তুলে নিতে পারেন না। আপনি তার গায়ে হাত দিবেন কেন? তাদেরকে আপনি মারবেন কেন? আচ্ছা, যে লোকটা বলেছে আপনি তো তাকে মারতে পারেন, অন্যদেরকে মেরেছেন কেন? ড্রাইভারের কি দোষ রে ভাই? তাকে আপনি মারলেন কেন? এই যে মারাটা, মানে ইচ্ছে করলে আমি একজনকে মারতে পারি, এটা হলো একটা মানসিকতা, এটা হলো একটা ফ্যাসিস্ট মানসিকতা। এই মানসিকতার প্রকাশ যে ঘটাবে সেই ফ্যাসিস্ট। সে যে দলে তাকে প্রশ্রয় দেবে, যে দল তাকে এই ধরনের আচরণ করার জন্য প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে, উৎসাহ দেবে, সেটাই সেই দলটাই ফ্যাসিস্ট দল। ফ্যাসিস্ট গাছে ধরে না, ফ্যাসিস্ট আচরণে বোঝা যায়, এরাই ফ্যাসিস্ট। আমি অনেকগুলো ভিডিও দেখেছি, যারা মেরেছেন তাদের প্রত্যেকের চেহারা সেখানে স্পষ্ট। সেই চেহারাগুলোকে দেখে তাদেরকে কি ধরা হবে? এই জায়গাটাতে আমার প্রশ্ন। যদি তাদের ধরা না হয়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন এরা সব ছাত্র দল, যুব দল, অথবা স্বেচ্ছাসেবক দল, অথবা বিএনপি করে। যদি এদেরকে ধরে আইনের আওতায় না আনা হয়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি ধরা হয়, তাহলে বুঝবো, ওই যে প্রধানমন্ত্রী অনেক বড় গলায় বলেছেন না যে উনি আইনের শাসন কায়েম করতে চান, তাহলে বুঝবো যে আইনের শাসন কায়েমের সদিচ্ছাটা আসলে ওনার মধ্যে আছে। ছাত্রদলের লোকেরা বলেছে যে এরা হলো বিক্ষুব্ধ ছাত্র জনতা। যদি ছাত্র জনতাও হয়, তবুও তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কারণ তাহলে তারা অন্যায় করেছে। একজন লোক আপনি জানেন যে সে খারাপ, জানেন, আপনি একদম নিশ্চিতভাবে জানেন সে দুষ্ট লোক, তাকে থামানো দরকার, আপনি জানেন, তারপরেও তার গায়ে আপনি হাত তুলতে পারেন না। তাকে আপনি ধরে নিয়ে পুলিশের কাছে দিতে পারেন, অথবা পুলিশকে ডেকে এনে তাকে ধরিয়ে দিতে পারেন, কিন্তু গায়ে হাত দিতে পারেন না, কারণ তার শরীরটা আপনার মালিকানার নয়। তার শরীরের মালিক আপনি নন। যেই মুহূর্তে তার গায়ে আপনি একটা লাঠির বাড়ি দিবেন, সেই মুহূর্তে আপনি হবেন একজন দুষ্কৃতকারী, আপনি হবেন একজন সন্ত্রাসী। এই সন্ত্রাসীদেরকে অবশ্যই ধরতে হবে। যদি সরকার মনে করেন যে তারা আসলে আইনের শাসন কায়েম করতে চান। দেখুন, আমি একটা ঘটনা বললাম, আরেকটা ঘটনা বলি। গত দুদিন ধরে দেখছি, সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটিতে গত 27 জুলাইয়ের ঘটনা। প্রথম কিছু স্টুডেন্টদের মধ্যে একটা বিষয় নিয়ে বিরোধ তৈরি হয়েছিল, সেটা মীমাংসা করতে গিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই মীমাংসাকে কেন্দ্র করে বিরোধ আরও বেড়েছে, এবং এগুলো কি কি হয়েছে এগুলো আপনি পত্রপত্রিকায় পাবেন। কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটা হলো যে পরশুদিন দেখলাম যে রাকসুর যিনি সাধারণ সম্পাদক মিস্টার সালাউদ্দিন আম্মার, এই সালাউদ্দিন আম্মার বিখ্যাত লোক, কিন্তু সে নানা জনের বিরুদ্ধে নানা কিছু করে, মবের জন্য উস্কানি দেয়, অনেক কিছু করে। আমার বিরুদ্ধে দিয়েছে মবের জন্য। তার আমরা অনেক ঘটনা শুনেছি। আমি হঠাৎ করে দেখলাম যে সে একটা বেলচা হাতে নিয়ে একজনকে মারতে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, তাকে মারবে, মেরে ফেলবে, অমুক করবে, তমুক করবে। এটা কারণ অধিকার তাকে কে দিল? সে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক বানিয়েছে তাদের ছাত্র সংসদের। অবশ্যই এটা তার জন্য একটা বড় অর্জন। এই অর্জনের বিনিময়ে তাকে কি এই ক্ষমতা দেওয়া হয়েছে সে বেলচা দিয়ে কাউকে মারতে পারে? সে কি আইন নিজে বানাবে?
আইন বানানোর তার কোনো অধিকার আছে? নিজের মতো করে বিচার করে রায় দিয়ে সেই বিচারের রায় বাস্তবায়নের অধিকার তাকে কেউ দেওয়া হয়েছে? দুজন ছাত্রকে পিটিয়ে মানে গরুর মতো পেটানো হয়েছে। গরুও বোধহয় মানুষ এভাবে পেটায় না। তাদেরও ছবি দেখলাম। এই সালাউদ্দিন আম্মার বাঁশ দিয়ে লাঠি দিয়ে সে নিজে পিটিয়েছে এবং তার সঙ্গে অন্যরা ছিল। পেটানোর পর দেখলাম যাদেরকে পিটিয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। অপরাধ কি? অপরাধ হলো তারা নাকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক। নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ কবে? সেটার এখনো সমর্থক আছে, তার প্রমাণটা কি? তার গায়ে লেখা ছিল যে আমি ছাত্রলীগের সমর্থক, লেখা ছিল? কে সিদ্ধান্ত দিল? সালাউদ্দিন আম্মার সিদ্ধান্ত দিয়েছেন। ওনার কাছে মনে হয়েছে এই লোকটা ছাত্রলীগের সমর্থক, অতএব তাকে পেটানো যায়। বাংলাদেশ না বিশ্বের কোনো আইন এটাকে সমর্থন করবে? প্রশ্নটা তখনই ওঠে, আমরা কি একটা স্বাধীন সার্বভৌম আইনি রাষ্ট্রের মধ্যে অবস্থান করছি, নাকি আমরা একটা বর্বর রাষ্ট্র অবস্থান করছি? আইন কি বলে? রাজশাহীতে কি কোনো আইন প্রয়োগকারী সংস্থা আছে? আছে নাকি তারা ঘুমাচ্ছে, চুরি পরে বসে আছে? এই প্রশ্নটা আমি করতে চাই। সাংবাদিকরা এটা নিয়ে লেখালেখি করেছে। পরে দেখলাম প্রেস কনফারেন্সে সালাউদ্দিন আম্মার এবং তার যে রাকসুর যিনি ভিপি, তারা আবার সাংবাদিকদের বিরুদ্ধে বলছে, তাদের বিরুদ্ধে অশালীন আক্রমণ করছে তারা। তো হয়েছে নাকি? বলছে এরা নাকি মায়া কান্না করছে, এই ধরনের কথা বলছে যে মোস্তাকুর রহমান জাহিদ, যিনি নাকি রাকসুর ভিপি, ছাত্র শিবিরের নেতা। মানে তারা মারবে, পিটিয়ে ফেলে দেবে, সেই কথা বললে পরে হলো ওটা মায়া কান্না। ওই লোকটাকে মানুষটা কোন দেশে বাস করছি আমরা? তারপর যে মার খেলো তাকে আপনি অ্যারেস্ট করলেন। কি অপরাধে অ্যারেস্ট করলেন আপনি তাকে? এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কেবল দেশের মধ্যে না, দেশের সচেতন মানুষের মধ্যে না, এগুলো কিন্তু দেশের বাইরেও বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে কিন্তু এই মেসেজগুলো যায়। তারা আসলে কি? আজকে দেখলাম একটা ইংরেজি দৈনিকে, দ্য টাইমস অফ বাংলাদেশ, সালাউদ্দিন আম্মারকে নিয়ে একটা বড় বিশাল একটা ফ্রন্ট পেজে একটা বিশাল স্টোরি করেছে। সেই স্টোরি দেখা যাচ্ছে সে তার ওই বড় বড় চুল নিয়ে পাঞ্জাবি পায়জামা পরে একটা বেলচা কাঁধে নিয়ে সে দাঁড়িয়ে আছে। আর হেডলাইনটা কি? আম্মারস র্যাকলেস রেইন অ্যাট RU, মানে রাজশাহী ইউনিভার্সিটি। মানে রাজশাহী ইউনিভার্সিটিতে আম্মারের যে বেপরোয়া রাজত্ব, এই হলো সেই লেখার শিরোনাম। ইংরেজিতে লেখা, বিদেশিরা পড়ে না এটা। এটা বিদেশিরা পড়ে এদেশের আইন শৃঙ্খলা নিয়ে তাদের কী ধারণা হচ্ছে। রাজশাহী যারা নাকি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, তাদের সম্পর্কে তাদের কত উচ্চ ধারণা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে তো কী করবে? তারা তো নিজেরাই ভয়ে কাঁপে। কতগুলি মেরুদণ্ডী লোক ওখানে বসে আছে, নিজেরাই ভয়ে কাঁপে। এবং এই রিপোর্টটা যদি আপনারা পড়েন, যদি সময় পান পড়ে নিন, ডিটেল কাহিনী আছে আম্মারের অতীত কর্মকাণ্ড সম্পর্কে। সেগুলো পড়লে যে কেউ বলবে এই ছবিটা বরং কম করা হয়েছে, ছবিটাতে কম দেখানো হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি আপনার কোন ইমেজটা মানুষকে দেখাতে চাচ্ছেন, আপনি আপনার কোন ইমেজ তৈরি করতে চাচ্ছেন, সেগুলো আমরা একটু বুঝতে চাই ভাই।
যে জিনিসটা রাজশাহীতে ঘটছে, যে জিনিসটা হবিগঞ্জে ঘটছে, এ ধরনের আরও অনেক ঘটনা ঘটছে দেশে। সালাউদ্দিন আহমেদ সাহেব জ্ঞানী লোক, আমার কাছে তো মাঝে মাঝে ওনাকে ফিলোসফারের মতো মনে হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। ওনারা কি এগুলি দেখেন না ভাই? এগুলি পড়েন না আপনারা? আপনাদের একটু লজ্জা লাগে না? আরেকটা কথা বলি, সেটা হলো হবিগঞ্জে যে গতকালকে ঘটনা যেটা ঘটেছে, এরপর আজকে আবার যে এনসিপির লোকজন সেখানে গেছে, এটা ওরা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়েছে। মানে এটা হলো কি, ওই পায়ে পা দিয়ে ঝগড়া করার যে ব্যাপারটা, আমার কাছে এটা এরকম মনে হয়েছে। আপনাদের কালকে অনুষ্ঠান করেছেন, আপনাদেরকে আপনারা প্রহিত হয়েছেন, আপনি তার বিচার চান, কিন্তু আবার আজকে ওখানেই আবার অনুষ্ঠান করতে হবে, এই জেদ এর কি মানে আছে ভাই? আপনাদের সঙ্গে তো লোক নেই, আপনাদের একটা জিনিস বুঝতে হবে, এই লোকগুলো দুষ্ট। পুলিশ আপনাদের, যারা আপনাদেরকে মারছে তারা দুষ্ট লোক, মানলাম। পুলিশ আপনাদেরকে হেল্প করছে না, ওটাও মানলাম। তাহলে আপনি ওখানে আবার যাচ্ছেন কেন? মানে ইনভাইট করছেন যে আসো আমাদেরকে মারো, অথবা আপনি কার ইগোতে আঘাত করছেন? তো এটাও কিন্তু আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়েছে। আমি মনে করি যে আমাদের মধ্যে গণতান্ত্রিক যে চিন্তাটা, গণতান্ত্রিক যে চেতনাটা, এটা যদি সবার মধ্যে না আসে, আপনি এক পক্ষের কাছ থেকে আশা করলে কিন্তু হবে না। তবে এই জিনিসটা আগে আসতে হবে সরকারের কাছ থেকে।